দাও, এটাও যদি সি ডাবল বন্ড ও, এই হাতে হাইড্রোজেন আর এই হাতে আর দাও, এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। আর সি ডাবল বন্ড ও দুই হাতেই যদি আর দাও, আর অথবা আর প্রাইম, দুইটা অ্যালকাইল মূলক ভিন্নও হতে পারে, একই হতে পারে, হোয়াটএভার, কার্বন থাকা মানেই কিন্তু কিটোন। তার মানে সিও মূলক কিন্তু আছেই, আর দুই হাতে হয় থাকবে হাইড্রোজেন, না হয় থাকবে কিটোন, তাহলেই সেগুলাকে আমরা কার্বনিল যৌগ বলবো। এখন এর সাথে যদি তুমি 2,4-DNPS যোগ করো, বাবা ভুলে গেছিলাম আমরা গত ক্লাসের পড়াটা, একদম ভুলে গেছি, NH2, অথবা কেউ যদি এইভাবেও লিখতে চাও লিখতে পারো NH2। আমি H2N লিখতেছি একটু সুন্দর লাগার জন্য, কারণ মূলত এই নাইট্রোজেনের সাথে আরেকটি নাইট্রোজেনের বন্ধন এবং NH2। কেউ যদি এটাকেও NH2 লেখো কোনো সমস্যা নাই। এটা ছিল হাইড্রাজিন। হাইড্রাজিনের একটা হাইড্রোজেনের জায়গায় যদি একটা ফিনাইল মূলক যুক্ত হয়, এই যে এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। হ্যাঁ, এটা হচ্ছে ফিনাইল মূলক, তাহলে এটার নাম হচ্ছিল ফিনাইল হাইড্রাজিন। এখন ফিনাইল মূলকের যদি 2 নাম্বার কার্বনে একটা নাইট্রো মূলক থাকে, 4 নাম্বার কার্বনে একটা নাইট্রো মূলক থাকে, এই যৌগটার নামই হচ্ছে 2,4-ডাই-নাইট্রো-ফিনাইল হাইড্রাজিন। তো 2,4-ডাই-নাইট্রো, ডাই থেকে ডি, নাইট্রো থেকে এন, ফিনাইল হাইড্রাজিন থেকে পি অথবা পিএইচ, যেটাই লিখি এটাই হচ্ছে 2,4-DNPH এর সংকেত। এখন কোন অ্যালডিহাইড অথবা কিটোন যার সাথেই তুমি এই 2,4-DNPS যোগ করো, তাহলে এর অক্সিজেন আর এর হাইড্রোজেন মিললা, এই যে নাইট্রোজেন থেকে 2টা হাইড্রোজেন বেরিয়ে যাবে, কার্বনিল মূলক থেকে একটা অক্সিজেন চলে যাবে, তাহলে এক অণু পানির সৃষ্টি হবে, এখান থেকে এক অণু পানি বিতাড়িত হবে, চলে যাবে। কিভাবে চলে গেল? কার্বনিল মূলকের সিও মূলক থেকে অক্সিজেন আর 2,4-DNPH এর NH2 থেকে 2টা হাইড্রোজেন চলে গেল। তাহলে নাইট্রোজেনের 2টা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে তার নাইট্রোজেনের 2টা হাত ফাঁকা হলো, অক্সিজেন চলে যাওয়ার কারণে কার্বনের 2টা হাত ফাঁকা হলো। তার মানে এই গ্রুপটা, বাকি যে গ্রুপটা আছে এটার সাথে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত হয়ে দেখো কি হচ্ছে, কার্বনের সাথে বাকি যা আছে, এইচ থাকলে এইচ, আর থাকলে আর, তা থাকবে, এখানে ডাবল বন্ড ঠিকই থাকবে, এখানে কিন্তু এখন আর অক্সিজেন নাই। এখন কিন্তু দেখো এই নাইট্রোজেনটা আইসা এই কার্বনের ডাবল বন্ডের সাথে যুক্ত হয়েছে, এই নাইট্রোজেনের সাথে বাকি যা আছে সব অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জ নাই। তাহলে NH, তারপরে তার সাথে হচ্ছে এই, এটা হচ্ছে NO2। অনেকেই জয়েন করতে চাচ্ছে, শুধু নোটিফিকেশন দেখা যাচ্ছে, আমি কাউকে আর জয়েন করতে দিতে পারছি না। সবাই একটু খেয়াল করো প্লিজ, এই যৌগটা কিন্তু এটা ছিল কিন্তু 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা ছিল জিন, আর এটা হচ্ছে অ্যালডিহাইড হলে অ্যালডিহাইড, কিটোন হলে কিটোন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যালডিহাইড হলে অ্যালডিহাইড, ফর্মালডিহাইড হলে ফর্মালডিহাইড, কিটোন হলে কিটোন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে জোন হয়েছে। এটা একটা সলিড কম্পাউন্ড, এটা দ্রবণীয় নয়, এটা অদক্ষিপ্ত হয়। এই অদক্ষেপের কালার হচ্ছে কমলা অথবা হলুদ। যদি তুমি কমলা অথবা এই হলুদ বর্ণের অদক্ষেপ তুমি যখনই দেখতে পাবা কোন নমুনা যৌগের মধ্যে, নমুনা যৌগ মানে পরীক্ষা করছো এই যৌগটা কি যৌগ, অ্যালডিহাইড নাকি কিটোন, তাহলে কোন নমুনা যৌগ যেটাই হোক, অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, তার মধ্যে কার্বনিল মূলক আছে, সিও মূলক আছে। দেখো এখানে কারা আছে, এইচ আছে নাকি এইচ আর আছে নাকি দোনোটাই আর আছে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। বিক্রিয়া হচ্ছে 2,4-DNPH এর সাথে, কার সাথে কার, 2,4-DNPH এর 2টা হাইড্রোজেন কার্বনিল মূলকের একটা অক্সিজেনকে নিয়ে পানি অপসারণ হচ্ছে, আর এরা যুক্ত হয়ে একটা হাইড্রাজোন যৌগ সৃষ্টি করছে। এই যৌগটি পানিতে অদ্রবণীয় এবং এটা অদক্ষিপ্ত হয়ে দ্রবণ থেকে আলাদা হয়ে যায়, এবং এই অদক্ষেপের কালার হচ্ছে কমলা হলুদ। তাহলে যদি কোনো নমুনা যৌগ সামান্য পরিমাণ একটি টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে যদি 2,4-DNPS যোগ করো, আর যদি তুমি কমলা হলুদ অদক্ষেপ দেখতে পাও, তাহলে তোমাকে একটু ভাবতে হবে না যে এই নমুনা যৌগের মধ্যে যে কার্যকরী মূলকটা আছে এটা হয় অ্যালডিহাইড না হয় কিটোন, তার মানে কার্বনিল মূলক আছে। কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় 2,4-DNPS দিয়ে। এবার বুঝলাম তো, আমার তো নমুনা যৌগ সবটাই ব্যবহার করে নেই, একটু মাত্র নিয়েছি, আরো আছে। স্যার তাহলে এটার এখন আমি নামটা কি হবে? মিথানেল 24 ওই যে মিথানল ডাইনাইট্রোফিনিল হাইড্রোজেন। 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রাজোন বললাম তো, হ্যাঁ অ্যালডিহাইড হলে অ্যালডিহাইড, তুমি এমনিও লিখতে পারো অ্যালডিহাইড 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রাজোন, অথবা শুধু হাইড্রাজোন যৌগ তাও লিখতে পারো, হাইড্রাজোন যৌগ। তবে মিথানেল 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন লেখা ভালো হবে। যদি এখানে আর থাকে, আর থাকলে তো আমরা কোনো অ্যালডিহাইড বলতে পারছি না, মিথানেল ইথানেল কিছুই বলতে পারছি না। তাহলে এটা যদি থাকে, যদি উদ্দীপকে মনে করো এটা আছে তার সাথে এটা যোগ করেছো, তাহলে কি হবে? আসলে এভাবে থাকে না, উদ্দীপকে নিশ্চয়ই অ্যালডিহাইডের কার্যকরী মূলক বা কিটোনের কার্যকরী মূলকের কোনো একটা প্রতীক সংকেত কিছু একটা থাকবে, ইনফরমেশন থাকবে। এখন সেটা অথবা উদ্দীপকে এ এবং বি যৌগ আননোন, মানে একটু হাইড করা থাকবে। এখন এ যৌগটা হয়তো অ্যালডিহাইড অথবা কিটোন, তাহলে এই এ যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ কিভাবে করতে হয় তোমাকে হয়তো প্রশ্ন করা হবে। তখন তুমি যদি অ্যালডিহাইড হয়ে থাকে, তাহলে তুমি যে কোনো একটা অ্যালডিহাইডের এক্সাম্পল নিবা, হয় এটা না হয় এটা। যদি স্পেসিফাই করা থাকে উদ্দীপকের মধ্যে, তাহলে ওটাকে নিতে হবে। এসিটালডিহাইড হলে এসিটালডিহাইড, প্রোপানেল হলে প্রোপানেল, বুঝতে পেরেছো?
করেছো, তাহলে তোমার এটা হবে এসিটালডিহাইড অথবা ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন অথবা প্রোপানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তার মানে তোমার উদ্দীপকের যে যৌগটা এ অথবা বি আকারে আছে ওইটা যে অ্যালডিহাইড হবে অথবা যে কিটোন হবে তার নাম নিয়ে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আর যদি কোনো স্পেসিফিক কোনো অ্যালডিহাইড বা কিটোন না থাকে, এরকম আর থাকে, আর তো নির্দিষ্ট না, কার্বন সংখ্যা নির্দিষ্ট না, তুমি ইথানল মিথানল কিছুই বলতে পারছো না, সেক্ষেত্রে তুমি বলবা অ্যালডিহাইড 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন অথবা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন অথবা কিটোন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? জি হ্যাঁ, স্যার। তাহলে এখন তুমি খেয়াল করো, তোমার কিন্তু নমুনা যৌগ থেকে তুমি সবটাই ব্যবহার করোনি, অল্প একটু পরিমাণ নিয়ে তুমি কি করেছো, টেস্ট টিউবে নিয়ে 2,4 ডিএনপিএস যোগ করে তুমি এখন মোটামুটি ওই যে গত ক্লাসে বলেছিলাম অনেকের ভিতর থেকে দুইটাতে আসছি, সংক্ষিপ্ত করে ফেলেছি, কিন্তু অনেকগুলো কার্যকরীমূলক আমাদের আছে। আমি 2,4 ডিএনপিএস যোগ করে কমলা হলুদ পদক্ষেপ পাওয়ার সাথে সাথে আমার পৃথিবীর আর কোনো কার্যকরীমূলকের দিকে আমার খেয়াল যাচ্ছে না, আমি এখন কনফার্ম হয়ে গেছি, নিশ্চিত হয়ে গেছি এর ভিতরে যে লুকায়িত আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড না হয় কিটোন। এখন আমি নতুন আরো যে যৌগগুলো আছে, নতুন আমার মূল যৌগগুলো যেগুলো আমাকে এক্সামিনার দিয়েছিল, এখন সেখান থেকে আবার নতুন আরেকটি টেস্ট টিউব নিয়ে এখন আমি সামনে আগাবো, আসলেই কি আমার নমুনা যৌগটা অ্যালডিহাইড নাকি কিটোন, এর জন্য আমার এখন প্রয়োজন টলেন বিকারক। তাহলে আমরা এখন আমাদের আগে যা করেছি যে টেস্ট টিউব যে কমলা হলুদ পদক্ষেপ এটা রেখে দিব সেপারেট করে, এটা কিন্তু আর কাজ নাই, এটার কাজ শেষ। এখন আমি নতুন আরেকটি টেস্ট টিউব নিব, তার মধ্যে আমি নমুনা যৌগ আবার একটু পরিমাণ নিব, নিয়ে এখন আমি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাইয়া আমি এটাকে কি করব, নিশ্চিতকরণ করব। হ্যাঁ, এই যে আমাদের আমি এটাকে দেখো গত ক্লাসে কিন্তু বলেছিলাম, আমরা কি এটুকু কিন্তু এখন আমার স্পষ্ট মনে আছে এগুলো বলেছিলাম, তারপরও এগুলো কেন এত এইভাবে কেন হচ্ছে, কারণ এগুলো বাবা আসছে পরীক্ষায়। আমি এগুলো তোমরা জানি তোমরা বাসায় পড়ো না, তোমরা বাসায় খুব কম পড়ো, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা প্লিজ বাসায় এই যে প্রত্যেকের বইয়ে যে কোনো রাইটারের বইয়ে তুমি অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ কার্যকরীমূলক সুন্দর করে দেওয়া আছে। তোমাদের এই যে SN1 SN2 বিক্রিয়াগুলো পড়াই নাই, SN1 SN2? জি স্যার, পড়ানো হয়েছে। SN1 SN2 বিক্রিয়া তোমাদের পড়িয়েছি, হ্যাঁ, E1 E2 বিক্রিয়া তোমাদের পড়িয়েছি, অর্থাৎ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার আমাদের প্রি টেস্ট পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে। তো তোমরা যদি এগুলো রিভিশনে না রাখো, আবার রিভিশন করতে গিয়ে যদি সমস্যায় পড়ো, আমাদেরকে স্মরণ করো না, তোমরা দেখো পড়াশোনায় বসো, আর সময় নষ্ট করিও না। তোমাদের পাগলামি যা করেছো এই কোভিডকে উসিলা করে নিয়ে, যা বাবা মাকে যা ভোগান্তি দিয়েছো, ব্ল্যাকমেল করেছো, বাবা মাও মনে করেছে যাক ছেলেটা বাসায় থাকে, কোথাও যায় না, মন হয়তো খারাপ, পড়াশোনা করছে না, অতটা কেয়ার নিচ্ছে না, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ, তুমি পিছিয়ে পড়ছো একবারে ক্রমান্বয়ে। হ্যাঁ, ক্রমান্বয়ে গত ক্লাসে আমি ফেসবুকে একটা ডাটা দেখলাম, স্ট্যাটিস্টিক্স দেখলাম যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে কিভাবে এত দ্রুত অগ্রসর হলো, কিভাবে বিভিন্ন দেশকে পিছনে ফেলে ফেলে, হ্যাঁ, রপ্তানি খাতে বাংলাদেশ এই পোশাক শিল্প একটি অবস্থান তৈরি করলো, সুদৃঢ় অবস্থান। বর্তমানে এখন কিন্তু ভিয়েতনাম, চায়না, বাংলাদেশ এই দেশগুলোই কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করছে। যুক্তরাষ্ট্র আগে ছিল খুব ভালো, ইটালি ছিল, জার্মানি ছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশ তাদের নিজস্ব যোগ্যতায় এই একটা সেক্টর, বাংলাদেশের কয়েকটা সেক্টর আছে যেটাকে নিয়ে অহংকার করা যায়। এক গার্মেন্টস সেক্টর, দুই হচ্ছে তোমার ঔষধ সেক্টর, তিন হচ্ছে তোমার চামড়াজাত পণ্য সেক্টর, এরকম কয়েকটি, যেমন আরো আছে চিংড়ি অথবা ইলিশ অথবা এই ধরনের, মানে একদম মনোপলি বিজনেস করছে অনেকটা বলা যায়। তো এটা যদি ধরে রাখতে পারে, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে দুর্নীতিটা থেকে যদি কোনো রকমে মনে করে যে বেরিয়ে আসতে পারতো। একটা দুর্নীতি গতকালকে দেখে আমি টাস্কি খেয়েছি, সেটা হলো চিটাগং মেডিকেল কলেজের মেডিকেল কলেজের যে দুর্নীতি, ওই সে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিকে হার মানিয়েছে। ওখানে রূপপুরে তো হয়তো একটা বালিশের দাম 8,000 না 9,000 টাকা ধরেছিল, আর ওরা একটা বালিশকে খরচ দেখাইছে প্রায় 55,000 টাকা। একটা গাউন অথবা একটা তোমার কি বলে একটা নার্সের যে গাউন টাউন বা পরে এগুলা পরে যে চিকিৎসা দেয়, এইটার একটা খরচ দেখাইছে 49,000 টাকা। তো আমরা যদি এই জিনিসগুলো আমরা আমাদের সিনিয়রদের থেকে আমাদের ছেলেমেয়েরা দেখে, তাহলে তারাও তো কি শিখবে বলো। একটা বালিশের দাম যদি প্রস্তাব করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে, একটা বালিশ কিনেছি আমার 55,000 টাকা খরচ হয়েছে, তাহলে এই লোকরে আমার তো মনে হয় প্রকাশ্য দিবালোকে কোনো একটা ফায়ারিং স্পটে নিয়ে একদম সাথে সাথে কিসের তোমার ক্রস ফায়ার করে, এই কি বলে মাদক ব্যবসায়ীকে, কিসের ক্রস ফায়ার করে তোমার সন্ত্রাসীকে, আমি তো মনে করি এরা আর এদের থেকেও বেশি ভয়ঙ্কর। ওদেরকে একদম প্রকাশ্যে মনে করো লক্ষ লক্ষ জনতার সামনে ক্রস ফায়ার করা উচিত, যে দুর্নীতি যেন কেউ আর করতে না পারে। আমি মনে করি এটা বেদি হয়ে গেছে, একদম ক্যান্সারের মতো আমাদের মধ্যে এমন ভাবে ঢুকেছে।
তো যদি এগুলো রোধ করা যেত, আজকে এক প্রধানমন্ত্রী কি করবে? কিচ্ছু করার নেই। উনি তো বরাদ্দ দিচ্ছেন, উনি তো থোক বরাদ্দ দিচ্ছেন, অনেক কিছু করছেন। কিন্তু আমি শফিক যে আমার সেক্টরে ঠিক থাকতে পারছি না, টাকা দেখলে খালি পকেটে ঢুকাই, কিসের কাজ করবো? 1 কোটি টাকার বরাদ্দ হলে 1 লাখ টাকার কাজও হয় না, 99 লাখ টাকা আমরা সবাই খাওয়ার চেষ্টা করি। কি করবে প্রধানমন্ত্রী? কি করবে মন্ত্রণালয়? কি করবে? কিচ্ছু করার নেই। আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় যেই পর্যায়ে নেমেছে, আমরা সত্যিকার অর্থে মানুষ বলতো মাঝে মাঝে, মানুষও এর থেকে, মানুষ তো এরকম হয় না, অমানুষগুলোই এমন হয়, যে অবস্থায় চলে গেছে। জনতা ব্যাংক বলো, এই যে যত সরকারি যত প্রতিষ্ঠানগুলো আছে, সরকার আজকে হিমশিম খাচ্ছে। বিশ্বাস করো, আমার বিশ্বাস, যেই সরকারই থাকুক, প্রত্যেকটি সরকার কিন্তু চাইলেই কিন্তু আসলে ওদেরকে মনিটর করা একটু টাফই। কিন্তু আমি ব্যক্তির জায়গায় যদি ঠিক না থাকে, তো কেমনে মনিটর করবে বলো? এত কিছু করা কি সম্ভব? এখন খেয়াল করো বাবা, তুমি যদি এখানে এটা না হয়ে এটা হতো, দেখো এদের কোনো কাজ নাই বাবা, কাজ হচ্ছে এইখানে, তাহলে এটা কিন্তু হবে। মোট কথা এখানে এইচ থাকলে এইচ, আর থাকলে আর, এইচ আর থাকলে এইচ আর, সবকিছু ঠিক থাকবে। টু কমলা হলুদ, কমলা হলুদ, কমলা হলুদই। এখানে এইচ এইচ থাকলো কমলা হলুদ, এইচ আর থাকলো কমলা হলুদ, আর আর থাকলো কমলা হলুদ, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা বুঝলাম আমাদের অ্যালডিহাইড আরে কার্বনিল মূলক শনাক্তকরণ হয়ে গেল। এখন বাবা একটু খেয়াল করেন, আমাদের টলেন বিকারকের সংজ্ঞাটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম, বলি নেই? তোমাদের কি টলেন বিকারকের সংজ্ঞা গত ক্লাসে বলেছিলাম? না স্যার। না। আসলে 10%, খেয়াল করো, মনে করো এখানে একটা দ্রবণ আছে, এটা হচ্ছে 10% সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ। এখানে কিন্তু সিলভার আয়ন আছে আর কে আছে? নাইট্রেট আয়ন আছে। আচ্ছা, এখন এই সিলভার আয়নের মধ্যে এটা একটা কিন্তু অবস্থান্তর মৌলের আয়ন, সিলভার আয়ন, তাই না? এর মধ্যে যদি অ্যামোনিয়া দ্রবণ বা ক্ষার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো, তাহলে এই সিলভার একটি অবস্থান্তর মৌল, সে লিগ্যান্ড হিসেবে এখানে অ্যামোনিয়াকে পাবে, তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। তখন এই অ্যামোনিয়ার সাথে সিলভার যুক্ত হয়ে ডাইঅ্যামিন সিলভার, এই যে বাবা দেখো, ডাইঅ্যামিন মানে হচ্ছে NH3 2, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট তৈরি করে। এই যৌগটা, এটাই হচ্ছে টলেন বিকারক। এটা হচ্ছে টলেন বিকারক, এটা একটা স্বচ্ছ দ্রবণ। তাইলে বাবা আমরা আসলে যখন টলেন বিকারক তৈরি করি, প্রথমে 10% সিলভার নাইট্রেট আমরা যোগ করি এবং দ্রবণ তৈরি করি। আসলে 100 গ্রাম দ্রবণ তৈরি করলে 90 গ্রাম পানি আর 10 গ্রাম সিলভার নাইট্রেট নিলেই কিন্তু আমাদের 10% সিলভার নাইট্রেট তৈরি হয়ে যায়। অত্যন্ত দামি সিলভার নাইট্রেট লবণ, রূপার লবণ তো অনেক দামি। 25 গ্রাম সিলভার নাইট্রেটের দাম আমি যখন লাস্ট কিনেছি সম্ভবত প্রায় 5,000 টাকা 6,000 টাকা। 25 গ্রাম, অল্প একটু, কতটুকু? এতটুকু লবণ। তো সিলভার নাইট্রেটকে দিয়ে টলেন বিকারক বানানো হয়। এই এক্সপেরিমেন্ট গুলো আমাদের খুব এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট ল্যাবরেটরির মধ্যে। কারণ 5,000 টাকার লবণ কিনলে, সিলভার নাইট্রেট কিনলে কয়েকটা ব্যাচ, একটা বা দুইটা ব্যাচ হয়তো চালানো সম্ভব হয়। নষ্ট করে ছেলেমেয়েরা, তো বুঝে না কোনটা খুব এক্সপেন্সিভ কোনটা কি। তো এই সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে তুমি অ্যামোনিয়া গ্যাস অথবা অ্যামোনিয়া দ্রবণ যোগ করবা। তাহলে অ্যামোনিয়া সিলভার আয়নের সাথে দুইটা যুক্ত হবে, কারণ সিলভার আয়নের দুইটা অ্যামোনিয়াকে নেওয়ার কি আছে? এবিলিটি আছে। তাহলে এখানে কিন্তু আয়রন হলে কিন্তু 6টাকে ধরতো, কপার হলে কিন্তু 4টাকে ধরতো। বিভিন্ন অবস্থান্তর মৌলের কিন্তু সন্নিবেশ সংখ্যা ভিন্ন ভিন্ন, তোমরা এটা জানো। এটা কিসের উপর ডিপেন্ড করে? EAN রুল, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, অনেক বিষয় আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা কিন্তু মানে অনেকটা নির্দিষ্টই বলা যায়। সিলভারের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2, তার মানে সে লিগ্যান্ড পেলে সে 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। কখনো বাইডেন্টেড হলে একটার সাথে যুক্ত হবে, মনোডেন্টেড হলে 2টার সাথে। তো এরকম আর কি, মনোডেন্টেড বাইডেন্টেড হয়তো তোমরা এগুলো পড়ছো কিনা জানি না, লিগ্যান্ডের প্রকারভেদ আর কি। পলিডেন্টেড আছে। তো এখানে অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এই জন্য এটাকে মনোডেন্টেড লিগ্যান্ড বলে। আর যেহেতু অ্যামোনিয়া মনোডেন্টেড লিগ্যান্ড আর সিলভারের সন্নিবেশ সংখ্যা 2, তো সিলভার যখন অ্যামোনিয়ার সাথে যুক্ত হবে, 2টা অ্যামোনিয়া তার সাথে যুক্ত হবে, এই জন্য আমরা ডাইঅ্যামিন বলছি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বা সিলভার হাইড্রোক্সাইড মেবি নাকি নাইট্রেট, আমি কনফিউশন আছে এখানে, হোয়াটএভার। তো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এই যে স্বচ্ছ দ্রবণটা সৃষ্টি হলো, এটাকে বলি আমরা টলেন বিকারক, টলেন্স রিয়েজেন্ট, টলেন নামক সায়েন্টিস্ট যখন এটা আবিষ্কার করেন, তার সম্মানার্থে, তার নামের সম্মানার্থে এটাকে টলেন্স রিয়েজেন্ট বলে। তাহলে টলেন্স রিয়েজেন্ট। তো এখন তুমি খেয়াল করো বাবা, আমি মনোযোগ দিবে সবাই, যদি আমার এই নমুনা যৌগটা হয় অ্যালডিহাইড না হয় কিটোন, যেটাই হোক না কেন, এখন কি, তাহলে আমি এখন আমার টেস্ট মূল যে যৌগ ছিল টেস্ট টিউবের মধ্যে, তার থেকে অন্য একটি নতুন টেস্ট টিউবে সামান্য পরিমাণ আবার যৌগ, আমি আগে অবশ্য টলেন বিকারক নেওয়াই ভালো, যৌগ থেকে টলেন বিকারক নিয়ে কাজটা আমরা বেশি করি। তাহলে আমরা একটি নতুন টেস্ট টিউব নিব, পরীক্ষা নল নিব একদম পরিষ্কার, তার মধ্যে আমরা টলেন বিকারক রিয়েজেন্ট বোতল কোথায় আছে খুঁজে বের করবো, সেখান থেকে 2 থেকে 3 ml, বেশি না,
2 থেকে 3 ml বা 2 ml নেওয়াটাই ভালো। 2 ml পরিমাণ মনে করো এইটুকু আর কি, এই যে এইটুকু 2 থেকে 3 ml পরিমাণ আমরা টলেন বিকারক টেস্ট টিউবের মধ্যে নিব। নিয়ে তার মধ্যে আমার যে পরীক্ষাধীন যৌগটা আমাকে যে দিয়েছিল যৌগটা, ওই বিশুদ্ধ যৌগটা, আমি কিন্তু যেটা অদক্ষেপ পড়ছিল 2 ফুট ডিএনপিএস দেওয়ার পর, এটা কাজ কিন্তু শেষ, ওইটাকে নিয়ে আর কোনো কাজ করব না। নতুন যৌগ আবার নেব, নমুনা যৌগ যোগ করব। যোগ করার পর একটু নাড়া দিলেই দেখবা যে যদি অ্যালডিহাইড থাকে দ্রবণটা কালো হয়ে যাবে। কালোর মতো হয়ে গেলে এটাকে আমরা খুব বেশি আর নড়াচড়া না করে আর সুন্দর করে একটি বিকারের মধ্যে আগে থেকেই গরম করা পানি, ফুটন্ত পানি, হ্যাঁ, ত্রিপদী স্ট্যান্ডের মধ্যে নিয়ে বার্নার দিয়ে তুমি তাপ দিয়ে পানিটা গরম করে রাখবা আগেই। এখন সেই বিকারের পানির মধ্যে নিয়ে এই টেস্ট টিউবটাকে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দিবা। রেখে দিলে কিছুক্ষণ পর গিয়ে এই টেস্ট টিউবের ভিতরের দেয়ালে এরকম রূপার চকচকে একটি প্রলেপ দেখতে পাবা। যদি প্রলেপ দেখতে পাও, তোমার বাহির থেকে কিন্তু দর্পণ চেহারা দেখা যাবে, এটাকে দর্পণ বলে। তার মানে কাচের এক পাশে যদি কোনো আস্তর থাকে, অপর পাশ থেকে কিন্তু চেহারা দেখা যায়, এটাকে দর্পণ বলা হয়। তাহলে ভিতরের দেয়ালে, টেস্ট টিউবের ভিতরের দেয়ালে যেহেতু সিলভার আয়ন ছিল, সেগুলো সিলভার পরমাণু হয়ে গিয়েছে। তাহলে বাবা একটু মনোযোগ দেন। যদি তোমার কোনো অ্যালডিহাইড থাকে, যেমন RCHO, এটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড যদি তোমার নমুনা যৌগ অর্থাৎ এই কার্যকরী মূলকটা যদি তোমার নমুনা যৌগে থাকে, আর তার মধ্যে যদি টলেন বিকারককে সে পায়, টলেন বিকারক মানে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট, এই যে তোমার এটা পেলো। এখন বাবা খেয়াল করো এখানে কি হচ্ছে, এই সিলভার কিন্তু এখানে সিলভার প্লাস অবস্থায় আছে, হ্যাঁ, সিলভার প্লাস অবস্থায় আছে। তাহলে এখন কিন্তু সে সিলভার প্লাস এখন সিলভার পরমাণু হয়ে সলিড হয়ে আস্তে অদক্ষিপ্ত হয়ে যাবে, এবং অদক্ষিপ্ত না, মূলত দ্রবণ থেকে আলাদা হয়ে টেস্ট টিউবের ভিতরের গাত্রের দেয়ালে লেগে যাবে। তাহলে এখানে কিন্তু সিলভার আয়ন ছিল বাবা, এখানে কিন্তু সিলভার হচ্ছে আয়ন, কারণ এটা একটা জটিল আয়ন। দেখো খেয়াল করো, এই যে সিলভার, এই NONH3 এই যে জটিল আয়নটা দেখতে পাচ্ছ, এই যে চার্জটা, এই চার্জটা মূলত সিলভারের, কারণ অ্যামোনিয়া এখানে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড, বুঝতে পেরেছো? তাহলে সিলভার এখানে প্লাস চার্জ, এই জটিল আয়নটার চার্জ হচ্ছে প্লাস, তার মানে সিলভারের চার্জ হচ্ছে প্লাস। আমরা কি বুঝতে পারতেছি, এখানে সিলভারের অবস্থা হচ্ছে, জারণ সংখ্যা হচ্ছে +1, তার মানে এখানে সিলভার প্লাস অবস্থা আছে। তাহলে বিক্রিয়া করার পর সিলভার প্লাস থেকে যখন সিলভার পরমাণু হলো, বলতে পারো সিলভার প্লাস কিভাবে সিলভার পরমাণু হয়? নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করেছে। একটা ইলেকট্রন যখন কোনো ক্যাটায়ন গ্রহণ করে, তখন সে চার্জ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়ে যায়। তাহলে এখানে টলেন বিকারকের মধ্যে সিলভার ছিল, সিলভার আয়ন, সে নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হওয়া মাত্র, যদি সিলভার আয়নই থাকতো তাহলে কিন্তু সে দ্রবণীয় অবস্থা থাকতো, দ্রবণীয় অবস্থা থাকতো। যখনই সে সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু হয়ে গেল, তখন কিন্তু দ্রবণে থাকার কোনো অ্যাবিলিটি নাই, তখন দ্রবণ থেকে সেপারেট হয়ে ওই টেস্ট টিউবের ভিতরের দেয়ালে সে লেগে গেল। এখন বাহির থেকে কাচের বাহির থেকে দেখা যাচ্ছে ভিতরে একটি রূপার চকচকে প্রলেপ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা টলেন বিকারক একটি মৃদু জারক, যে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু জারক। তাহলে আমরা বলতে পারি এখানে টলেন বিকারক ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ বিক্রিয়া, তাহলে বিজারিত হয়েছে সে। তাহলে টলেন বিকারক নিজে জারক, সেই বিজারিত হইয়া সিলভারে পরিণত হয়েছে। তাহলে বাবা আমরা বুঝতে পারতেছি সে হচ্ছে জারক। জারকে কি হয়? জারকে বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করেছে এবং সিলভারে পরিণত হয়েছে, তাহলে নিশ্চয়ই টলেন বিকারক এই বিক্রিয়া একটি জারক, এবং সে যে বিক্রিয়াটা দিয়েছে, সে যে ইলেকট্রন গ্রহণ করেছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে সে যে ইলেকট্রন গ্রহণ করলো, নিশ্চয়ই কেউ ত্যাগ করেছে, কেউ দান করেছে। তাহলে যে দান করে, যে ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়ন মানে জারণ, তাহলে নিশ্চয়ই এখানে অ্যালডিহাইড আছে। অ্যালডিহাইড বাবা এই জারক দ্বারা জারিত হবে। তাহলে মনে রেখো, অ্যালডিহাইড যদি জারক দ্বারা জারিত হয়, তাহলে নিশ্চয়ই অ্যালডিহাইড অ্যালডিহাইড থাকে না, জৈব অ্যাসিড হয়ে যায়। RCOOH হবার কথা, কিন্তু H হয় না, কারণ এই টলেন বিকারক মানে কিন্তু এখানে কিন্তু ক্ষারীয়, এখানে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অবশিষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আছে, কারণ তুমি সিলভার নাইট্রেটের মধ্যে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছিলা। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এটা টলেন বিকারক হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আরো ক্ষারীয়, দ্রবণটা কিন্তু ক্ষারীয়, সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে যখনই তোমার এই COOH সৃষ্টি হবে বাবা, RCHO, এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড অ্যালডিহাইড থাকবে না, মনে রেখো অ্যালডিহাইড অ্যালডিহাইড মৃদু জারক দ্বারাও জারিত হতে পারে, কিন্তু কিটোন মৃদু জারক দ্বারা জারিত হয় না। এখানে যে টলেন বিকারক একটা জারক, আমরা কেমনে বুঝলাম টলেন বিকারক একটা জারক? কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে, যে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, যে ইলেকট্রন গ্রহণ করে, যেমন এখানে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হয়েছে, যে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় সেই হচ্ছে জারক। তার মানে জারকরা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে টলেন বিকারক একটি জারক। তবে বাবা এরা হচ্ছে মৃদু জারক, দুর্বল জারক। এরা অ্যালডিহাইডকে জারিত করতে পারে, কিটোনকে জারিত করতে পারে না। কিটোন জারিত করতে হলে আমরা আবার পড়বো, অ্যালডিহাইড এবং কিটোনের যখন জারণ বিক্রিয়া পড়বো,
আমরা দেখব অ্যালডিহাইড খুব ইজিলি জারিত হয়ে যায়, কিন্তু কিটোন জারিত হয় না। কিটোনকে জারিত করতে হলে তীব্র জারক লাগে অথবা তাপ প্রদান করতে হয়, এরকম অনেক বেশি তাপ প্রদান করতে হয়। মানে মোট কথা তীব্র জারক লাগে। তীব্র জারক না হলে কিটোনকে জারিত করা যায় না। কিটোনও জারিত হয়ে জৈব অ্যাসিড হয়, তবে কার্বন সংখ্যা একটা হয়তো কমে যায়, কিন্তু অ্যালডিহাইড জারিত হলে জৈব অ্যাসিড হবে কিন্তু কার্বন সংখ্যা ইকুয়াল থাকবে, কমবে না। তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে জারণ বিক্রিয়া এই হচ্ছে পার্থক্য। অ্যালডিহাইডকে জারণ করলে সেটাও কিটোন জৈব অ্যাসিড হবে, কিটোনকে জারণ করলে সেটাও জৈব অ্যাসিড হবে। তবে পার্থক্য হলো অ্যালডিহাইডকে যে কোনো জারক দ্বারা জারিত করা যায়, দুর্বল, সবল, কিন্তু কিটোনকে জারিত করতে হলে সবল জারক লাগে এবং সেক্ষেত্রে জৈব অ্যাসিড পাওয়া যায়, তবে কার্বন সংখ্যা কম থাকে। কিটোনে কার্বন সংখ্যা যা ছিল তার থেকে কমে যায়, জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা কমে যায়, কিন্তু অ্যালডিহাইডে কার্বন সংখ্যা যা ছিল জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা তাই থাকে। এই হচ্ছে পার্থক্য। তাহলে খেয়াল করো, এই অ্যালডিহাইডটা কিন্তু আর অ্যালডিহাইড থাকবে না। একটু মনে রেখো বাবা, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করলে, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করলে টলেন বিকারক থেকে কি পাওয়া যাচ্ছে বাবা? সিলভার আয়ন। সিলভার আয়ন কিন্তু আর থাকছে না, সিলভার পরমাণু হয়ে যাচ্ছে। আর সিলভার যখন পরমাণু হয়ে গেল, এখান থেকে অ্যামোনিয়া গুলো আলাদা হয়ে গেল। তাহলে এই দুইটা জিনিস বাবা অবশ্যই পাওয়া যাবে সিলভারের সাথে, পাশাপাশি অ্যামোনিয়া পাওয়া যাবে আর পানি পাওয়া যাবে। এই জিনিস মনে রাখো, এই তিনটা জিনিস কনফার্ম পাওয়া যাবে। টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় একদম যে অ্যালডিহাইডই হোক না কেন, এই তিনটা জিনিস মাস্ট পাওয়া যাবে, সিলভার, অ্যামোনিয়া, পানি, তিনটা জিনিস মাস্ট পাওয়া যাবে। আর তার সাথে একটি জৈব অ্যাসিড পাওয়া যাবে, তবে জৈব অ্যাসিড থাকে না যেহেতু সে অ্যাসিড আর এই টলেন বিকারকের সাথে সেখানে ক্ষার উপস্থিত আছে। তাহলে তুমি বলো, ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে, RCOOH বিক্রিয়া করলে এই ক্ষারের OH আর অ্যাসিডের H মিললে কি হয়ে যাবে? পানি। এই যে সেই পানিটা, বুঝতে পেরেছো? আর এখানে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে C+- আয়ন, এটা হচ্ছে H+ আয়ন। তাহলে এই ক্ষারের OH- অ্যাসিডের H+ মিলে পানি হলো, আর অ্যাসিডের এই যে বাকি অংশটা রইলো RC+, আর ক্ষারের যে এখানে ধনাত্মক অংশটা রইলো NH4+, তাহলে এরা কিন্তু একটা লবণ সৃষ্টি করলো, এটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ। কার? জৈব অ্যাসিডের। এখন এটা অ্যাসিটিক অ্যাসিড হলে অ্যামোনিয়াম অ্যাসিড, অ্যামোনিয়াম যদি মিথানোয়িক অ্যাসিড হয় তাহলে এগুলা মিথানোয়েট, এরকম নামকরণ হবে। তবে আমরা বুঝতে পারলাম বাবা, অ্যালডিহাইড কিন্তু জৈব অ্যাসিড থাকে না। জৈব অ্যাসিড কিন্তু ফর্ম করলেও জৈব অ্যাসিড কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করিয়া এই অ্যামোনিয়াম লবণ সৃষ্টি করে ফেলে, বুঝতে পেরেছো? তাহলে এই যৌগগুলো পাওয়া যায়। তাহলে আমরা ম্যান্ডেটরি ভাবে কোনটা দিতে হবে? সিলভার যে দর্পণ সৃষ্টি হলো, সিলভারের যে পরমাণু সৃষ্টি হলো, টলেন বিকারকের সিলভার আয়ন যে সিলভার পরমাণুতে টার্ন করলো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, তার মানে সে জারকের ভূমিকা পালন করেছে। তাহলে এখানে টলেন বিকারক হচ্ছে মৃদু জারক, তাহলে অ্যালডিহাইড এখানে বিজারক। অ্যালডিহাইড যে একটি বিজারক, এই বিক্রিয়াটি তার প্রমাণ। অনেক সময় প্রশ্ন আসে, অ্যালডিহাইড সমূহ বিজারক প্রমাণ করো। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু প্রমাণ করে অ্যালডিহাইড এখানে বিজারক, কারণ বিজারকে জারকের সাথে বিক্রিয়া করে এবং বিজারকে জারক দ্বারা জারিত হইয়া জৈব অ্যাসিডে পরিণত হয়। জৈব অ্যাসিড পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণে পরিণত হয়। তাহলে আমরা এই বিক্রিয়াটি প্রমাণ করলো যে অ্যালডিহাইড সমূহ বিজারক, টলেন বিকারক হচ্ছে জারক। তবে বাবা কিটোনের সাথে মনে রাখো বাবা, কিটোনের সাথে এই টলেন বিকারকের কোনো বিক্রিয়া নাই। তার মানে আমরা যদি এই টলেন বিকারক কিটোনের সাথে যোগ করি তাহলে কিন্তু এখানে নো রিঅ্যাকশন, কোনো প্রকারের পরিবর্তন, দর্পণ, কোনো কিছু দেখতে পাবো না। এখানে কোনো বিক্রিয়া হবে না, কারণ কিটোন সমূহ এই মৃদু জারক টলেন বিকারকের সাথে অথবা ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে আমাদের এই বিক্রিয়াগুলো কিন্তু মাস্ট দেখাতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো বিক্রিয়া যখন আমরা দেব, টলেন বিকারকের সাথে যখন অ্যালডিহাইডের বিক্রিয়া দেব, তিনটা জিনিস তো চোখ বন্ধ করে লিখবো। এক হচ্ছে সিলভার পরমাণু, 2 হচ্ছে অ্যামোনিয়া, 3 হচ্ছে পানি, আর সাথে একটা জৈব অ্যাসিডের লবণ পাওয়া যাবে, অ্যামোনিয়াম লবণ। জৈব অ্যাসিড কোনটা হবে? যদি এসিটালডিহাইড হয় তাহলে ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। তোমরা কি বলতে পারো যদি এখানে CH3 হইতো, স্যার CH3CHO? একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কোন জায়গা থেকে আসলো? ওই যে বললাম না, সিলভার নাইট্রেট, যখন তুমি সিলভার নাইট্রেটের মধ্যে যখন অ্যামোনিয়া দ্রবণ যোগ করেছো অথবা অ্যামোনিয়া গ্যাস চালনা করেছো, সবগুলো অ্যামোনিয়া তো আর এই টলেন বিকারক হয়ে যায় নাই, সেখানে অনেকগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে মিলে অথবা দ্রবণে যদি যোগ করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তো ওখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়, বিক্রিয়ায় অব্যবহৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়, দ্রবণটা ক্ষারীয় থাকে। তার মানে টলেন বিকারকটা ক্ষারীয় প্রকৃতির, সেখানে ক্ষার হিসাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকে। এটা দেখাই না, টলেন বিকারক বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, কিন্তু আসলে এর সাথে কিন্তু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, এটাকে আর দেখানো লাগছে না। এই জন্য আমরা বলছি যখনই অ্যালডিহাইড জারিত হইয়া জৈব অ্যাসিড হয়, জৈব অ্যাসিডকে আমরা বিক্রিয়ার মধ্যে লিখি না, কারণ কি জৈব অ্যাসিড থাকে না, জৈব অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়া অ্যামোনিয়াম লবণ সৃষ্টি করে ফেলে। সবাই মনে রেখো, টলেন বিকারকের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত থাকে, মিশ্রিত থাকে। টলেন বিকারক হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয়
ডায়ামিন সিলভার নাইট্রেট, ক্ষারীয় ডায়ামিন সিলভার নাইট্রেট, এই দ্রবণটা, স্বচ্ছ দ্রবণটা হচ্ছে টলেন বিকারক। তাহলে আমরা নমুনা যৌগের সাথে যদি টলেন বিকারক যোগ করে যদি দর্পণ দেখতে পাই, হ্যাঁ, তাহলে কনফার্ম এটার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে। আর যদি টলেন বিকারক এর সাথে মূল যৌগ যোগ করে তাপ দেওয়ার পর গরম পানিতে কিছুক্ষণ রাখার পরও যদি আমরা কোনো দর্পণ দেখতে না পাই, টেস্ট টিউবের ভিতরের দেয়ালে কোনো চকচকে আভা সৃষ্টি না হয়, তাহলে নিশ্চিত এই কার্যকরী মূলকটি ছিল কার্বনিল মূলক। তো ঠিক আছে, কিন্তু কিটুন, কার্বনিল মূলক তো দুইটা, অ্যালডিহাইড এবং কিটুন। তাহলে দর্পণ টেস্ট দিলে হচ্ছে অ্যালডিহাইড, দর্পণ টেস্ট না দিলে হচ্ছে কিটুন। এখন সময় দেখি কি আছে, 6 মিনিট সময় আছে। স্যার ওই যে তাহলে এই যে লবণটাকে দিব না, মানে ওই তিনটাই দিব? এই তিনটা জি স্যার। না দিও, অন্তত এইটা তো দিবাই। যদি কিচ্ছু মনে না থাকে, বিকল্প পথ হিসাবে বলতেছি, এইটা তো মাস্ট। মানে আমার মূলত টেস্ট তো হচ্ছে সিলভারের দর্পণ সৃষ্টি হওয়া, তাই না? বাকিগুলো দেওয়াটা দরকার। যদি তুমি মনে করো যে খুব ভালো মার্কস পাও, 50-এ 50, 49, সেই ক্ষেত্রে হয়তো বা এক্সটার্নাল আর এক্সামিনার তোমার প্রতি একটু নাখোশ হবে। কারণ তুমি এত ভালো লিখেছো সবগুলো প্রশ্ন, এটাতে এসে তুমি কি করলা? তোমার এক্সপেকটেশন লেভেলটা কিন্তু বেড়ে যাবে এক্সামিনারের। তোমার থেকে আরো অত্যন্ত মানসম্মত লেখা দাবি করবে বা আশা করবে। তখন তুমি যদি শুধু সিলভারটা দাও, বাকি 500 যৌগগুলো তুমি না দাও, সেগুলো কিন্তু এক্সামিনারের মনটা একটু খারাপ করবে। হয়তো ফুল মার্কস দিয়ে দিবে, কিন্তু মনটা কিন্তু খারাপ হবে। অথবা একটা নাম্বার কমিয়ে দিতেও পারে। তবে দেই না আমরা। একটা ছেলে 50 পেলে যদি ভালো হয় দিয়ে দেই। আমাদের কাছে তো কলমের মধ্যেই তো আছে বিষয়টা। আমরা কখনো কার্পণ্য করি না। বাচ্চাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুব একটা কার্পণ্য করি না। চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য। 48 পাক না 50 পাক না, অসুবিধা কি? পেলে আমার ক্ষতিটা কি? সে ভালো লিখছে, একটা মিস্টেক করতেই পারে। আমি যদি আজকে স্টুডেন্ট অবস্থায় থাকতাম, এই মিস্টেকগুলো আমরা ওইভাবে চিন্তা করি যে তোমাদের লেখা যদি এখন আমি আমার শিক্ষকের মতো আশা করি, একদম নির্ভুল দাড়ি কমা, হয় অনেক স্টুডেন্ট আছে বাবা, বিশ্বাস করে এমন কিছু ইউনিক আমরা স্টুডেন্ট পাই যে তার খাতা দেখে নিজেই কনফিউজড হয়ে যায়, আদৌ কি সে নিজে লেখছে নাকি কোনো শিক্ষককে লেখাইছে। এত ভালো লিখে, বিশ্বাস করো তোমাদের মধ্যে পরিশ্রমী স্টুডেন্ট আছে, অনেক ভালো পড়াশোনা করে। তোমরা হয়তো ওইভাবে করো না, কিন্তু চেষ্টা করো, দেখবা পারবা। তো এই জন্য বলেছি, অনেক নির্ভুল লেখা অনেক ছাত্র লেখে। মাঝে মাঝে মানে এত ভালো খাতা পাওয়া যায়, জানি না কোন কলেজের হয়তো থাকে, তা তো আর বোঝা যায় না। এটাকে ঢাকা কলেজ না হলি ক্রস না কোন কলেজ না নটরডেম, তা তো বোঝা যায় না। তবে বাবা এটা মনে রেখো, আমাদের ছেলে মেয়েদের মধ্যেও আমাদেরকে অতিক্রম করারও এবিলিটি আছে ওদের। বিশ্বাস করো, একজন শিক্ষক যা পড়াচ্ছেন, ছাত্রদের মধ্যেও তারা এত ভালো করে পড়ে, এত ভালো করে এটাকে শিখে, যে অনেকটা তারা অনেক সময় আমি বলবো অনেক নবীন শিক্ষক তার থেকেও দেখা গেছে তার পজিশনটা কিন্তু আসলে ইন্টারমিডিয়েট লেভেলটা, অন্য লেভেলের কথা বলছি না। একজন যখন কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে আসে, সে তো অবশ্যই বিশদ পড়াশোনা করে আসে, কিন্তু আমি বলবো ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা, হ্যাঁ আমি হয়তো লিখতে গেলে আমার দাঁড়িয়ে দুই এক জায়গায় হয়তো ভুল হয়ে যাবে, কিন্তু স্টুডেন্টের মাঝে বিশ্বাস করো, আমি অনেস্টলি বলছি, তাদের লেখাগুলো দেখে, কারণ বোর্ড পরীক্ষা তো সে দেখে দেখে লেখে নাই, নিশ্চয়ই সে নিজে থেকে লিখেছে, কিন্তু এত সুন্দর লেখা লেখলো, কিভাবে লেখলো, এটা একটা কৌতূহল। খুব সুন্দর, কোনো ভুল নাই, কিচ্ছু নাই, একবারে যেমনটি চেয়েছে ঠিক তেমনটি। এমনকি সৃজনশীল পদ্ধতির যে ক্রাইটেরিয়া, সবগুলো প্রায় মেনটেন করে তারা লিখে। তো এটা কি প্রশংসার দাবিদার না তারা? তার মানে বাবা এটা কিন্তু তখনই সম্ভব যখন সে প্রচুর পরিশ্রম করে, মেহনত করে, যখন সে নিজের প্রস্তুতিটা নিয়ে থাকে, এটা তখনই সম্ভব। কারণ তুমি তো বই দেখেই পড়ছো, বই তো আর ভুল কম, বই তো আর ভুল নাই। তো তুমি যদি ওইটাই যদি অ্যাজ এ ইমপ্লিমেন্টেশন করতে পারো তোমার পরীক্ষায়, আমি কিভাবে কলম বসাবো, আমি কিভাবে কাটবো বলো? না, পারবো না। তখন আমাকে 50-এ এরকম অনেক পায়, শুধু একজন দুইজন, এরকম 10-12 জন তো অ্যাভেলেবল পায়। অনেক খাতা দেখেছি, একবার তো এরকম 10-12 জন একদম 50-এ 50, কি করবো, দিতে হবে। 400 খাতার মধ্যে এরকম 10-12 জনে 50-এ 50 পেয়ে গেছে, পাইছে। এবং ম্যাক্সিমামই, এবং ওইটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কলেজের ছিল, কারণ 1-2 জন ছাড়া সব 50-এর উপর নাম্বার। আরে যখন ওই আমার এখনো মনে আছে 75-এ পরীক্ষা ছিল, মানে তোমার এরকম এই 50% মানে বলতে চাচ্ছি যে এখানে যে আমরা তো 50 পেলেই মনে করি যে সে এ প্লাস পেয়ে গেল, কিন্তু এরকম তোমার মনে করো 75 এর মধ্যে 70, 73, 75 অনেকেই পেয়েছে, কিন্তু 50 তো মিনিমাম পেতে, এরকম 50-এর উপরে সব মার্কস করে খুব, মানে আমি বলতে চাচ্ছি তোমাদের যে এখন যে ক্রিয়েটিভ হয় 50-এ মার্কস হয়, 50-এ যদি কেউ 40-এর নিচে পায়, তাহলে তার এ প্লাসটা হুমকির মুখে চলে গেল। কিন্তু সবাই যদি মোটামুটি 40 প্লাস পায়, বোঝা যাবে যে সে এই প্লাসটা হয়তো পাবে, কারণ 40 যদি তুমি সিকিউতে পাও, তাহলে ওই ছেলেটা এমসিকিউতে কম পেতে পারে না, মিনিমাম হলো 20 পাবে। তো 20 যদি পায় 25-এ, তো 40-এর 25-এ কত, 60। আর তুমি প্র্যাকটিক্যালে অবশ্যই 25-এ পাবে, তারপরে ধরে নিলাম কম করে 20, এটিতে এমনিই চলে আসে। তো 40-এর নিচে তোমার রিটেন মার্কসটা চলে আসলে এ প্লাসটা হুমকির মুখে চলে যায়। তো ম্যাক্সিমাম এখনকার খাতা, গত বছর আমি খাতা দেখতে পারিনি, এর আগের বছর যে খাতা দেখেছিলাম,
তখন তো দেখেছি যে আসলে সত্যিকার অর্থেই যে ছেলে মেয়েগুলো হয়তো ঢাকার ভিতরে আমরা যারা আছি ঢাকার বিভিন্ন কলেজের খাতাগুলো আমরা পেয়ে থাকি, তবে সুন্দর লিখেছে, চমৎকার লিখেছে, ভালো লিখেছে, খুব ভালো লিখেছে। তোমরাও এরকম লেখার চেষ্টা করো। দেখো শিক্ষক তোমাকে নাম্বার দিতে কার্পণ্য করবে না, একদম হাত খুলে নাম্বার দিবে, শুধু একটু ভালো লেখার চেষ্টা করো। তো আমরা যেটা বলেছি, প্রত্যেক পরীক্ষায় আমাদের অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা প্রশ্নগুলো অ্যারেঞ্জ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই প্রয়োগের মধ্যে এই প্রশ্নটা আসে, কোনো না একটা কোনো কার্যকরীমূলক কিভাবে শনাক্তকরণ করা হয়। অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই শিখে গেলাম। আগামী ক্লাসে 10 থেকে 15 মিনিট লাগবে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক, কিভাবে সোডিয়াম বাইকার্বনেট দ্বারা আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, চুনের পানিকে ঘোলা করবে, সোডিয়াম জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। আর অ্যালকোহল হচ্ছে সোডিয়াম দিয়েও করতে পারি, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়েও করতে পারি, অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তারপরে আমি আরেকটি নতুন টপিক, এই অর্গানিক কেমিস্ট্রি, যেটা আমাদের প্রি টেস্টে আসার সম্ভাবনা অনেক বেশি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। সবাই ইনশাআল্লাহ বৃহস্পতিবার 11টায় থাকবে। তার আগে কথা আমি আবার একটু রিভিশন করি, যে 1 মিনিট সময় আছে। সেটা হচ্ছে কি, আমার যে পরীক্ষক যে আমাকে একটি নমুনা যৌগ দিয়েছে, এই নমুনা যৌগের মধ্যে কোন কার্যকরী মূলকটি আছে। কার্যকরী মূলক তো আমাদের বইয়ে দেখলাম আমরা অনেক আছে, আমরা অনেকগুলো যৌগের কার্যকরী মূলক জানি। জৈব অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক, অ্যামাইড মূলক, এস্টার মূলক, ইথার মূলক, অ্যালকোহল মূলক, অ্যালডিহাইড, অ্যামিন, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, কত আছে না, এস্টার, তারপর অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড, অনেক আছে। তো এখন এত কার্যকরী মূলকের মধ্যে আমাকে যে যৌগটা দিল, এই যৌগের মধ্যে কোন কার্যকরী মূলকটা আছে সেটা পরীক্ষা করার জন্য প্রথমেই যেই রিয়েজেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে 2,4-DNPH। আমরা নমুনা যৌগের সাথে 2,4-DNPH যোগ করে যখনই দেখতে পাবো কমলা হলুদ পদক্ষেপ, কনফার্ম বলে দিব এর মধ্যে হয় অ্যালডিহাইড না হয় কিটোন, তার মানে কার্বনিল যৌগ আছে। তাহলে বিক্রিয়াটা লিখে দিব। এই বিক্রিয়াটা লেখাটা মাস্ট, বিক্রিয়াটা না লিখলে নাম্বার কম পাবো, একদম নিশ্চিতভাবে বলে দিলাম। বিক্রিয়াটি তুমি লিখলে না, নাম্বার তুমি পেতে পারো না, নাম্বার কমায় দিবে। এই বিক্রিয়াটা এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়াটা, কিটোন হলেও নো রিঅ্যাকশন, অ্যালডিহাইড হলে সিলভারের দর্পণ সৃষ্টি করবে। এই যে তিনটা বিক্রিয়া, কিটোনটাও দেখাবা নো রিঅ্যাকশন, কারণ কিটোন এই দুর্বল জারক দ্বারা জারিত হয় না। টলেন বিকারক, ফেলিং দ্রবণ, দুর্বল জারক, তাদের দ্বারা কিটোন জারিত হয়ে জৈব অ্যাসিড হয় না বাবা, কিন্তু অ্যালডিহাইড জারিত হয়, এই জন্য দর্পণ সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? সিলভার আয়ন আর থাকে না, সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু হয়। কিন্তু এখানে কিটোনের সাথে টলেন বিকারক যেহেতু কোনো বিক্রিয়াই করে না, তাহলে এখানে সিলভার আয়ন এই অবস্থায় থাকে, এখান থেকে সিলভার পরমাণু সৃষ্টি হয় না। তাহলে আমরা দ্বিতীয় ধাপে আমরা কিভাবে নিশ্চিতকরণ হলাম যে আমার নমুনা যৌগে অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক আছে। আমরা আবার একটি মানে বিশুদ্ধ যে নমুনা যৌগ আমাকে দিয়েছিল সেখান থেকে টেস্ট টিউবে আমরা নমুনা যৌগ নিয়ে তার মধ্যে টলেন বিকারক যোগ করে আমরা একটু উত্তপ্ত করব। উত্তপ্ত না, আসলে একদম ডিরেক্টলি বার্নারের মধ্যে আমরা তাপ দিব না, ফুটন্ত পানিতে রেখে দিব। তাহলে কিছুক্ষণ পরেই সিলভারের দর্পণ পরীক্ষা নলের ভিতরের দেয়ালে সৃষ্টি হলে আমরা নিশ্চিত হয়ে গেলাম আমাদের নমুনা যৌগে অ্যালডিহাইড মূলক ছিল। আর যদি কোনো দর্পণ সৃষ্টি না হয় তাহলে আমরা বুঝবো কিটোন ছিল। এই হচ্ছে আমার অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক শনাক্তকরণ। অবশ্যই আমরা আজকে বই দেখবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। তাড়াতাড়ি করো, আরেকটা পরে স্যার এই যে বিজারকটা কেন স্যার এটাই বলবো। বাবারে, সে যদি জারক হয়, জারকের সাথে বিজারক না, সে জারক কারে জারিত করে? জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে জারক যাকে জারিত করে, কাকে জারিত করবে? সবসময় মনে রাখবা, জারিত কে হয়? বিজারকে জারিত হয়। এই কথাগুলো জারণ বিজারণের পড়া, আমাদের 3 নম্বর চ্যাপ্টারের পড়া। জারণ বিজারণ, জারকে কার সাথে বিক্রিয়া করবে? অবশ্যই বিজারকের সাথে বিক্রিয়া করবে। জারকের সাথে বিজারক না থাকলে তো আর জারক জারিত হবে না, কথা বুঝতেছো? জারক কিন্তু বিজারিত হয়েছে, জারক অন্যকে জারিত করছে, নিজে বিজারিত হয়েছে। নিজে বিজারিত হয়েছে কিভাবে বুঝলাম? সিলভার আয়ন থেকে সিলভার পরমাণু হয়েছে। এটা বোঝার একটু চেষ্টা করো। সিলভার আয়ন আছে এখানে টলেন বিকারকের মধ্যে জারক, সে সিলভার আয়ন আছে, সে যে সিলভার পরমাণু হলো কিভাবে হলো? ইলেকট্রন গ্রহণ করে হলো না, আবার কেন রিপিট করতে হচ্ছে? তাহলে সিলভার আয়ন থেকে যখন সিলভার হলো, তার নিশ্চয়ই সে ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর করে কে? জারকে। জারকে যে বিক্রিয়া করবে কার সাথে করবে? বিজারকের সাথে করবে। আর বিজারক বলেই তো অ্যালডিহাইড বিজারক বলেই তো সে জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়েছে। জৈব অ্যাসিড পরিণত যেহেতু হয়েছে, তার নিশ্চয়ই অ্যালডিহাইড এখানে বিজারকের ভূমিকা পালন করেছে। এই বিক্রিয়াটি প্রমাণ করে অ্যালডিহাইড সমূহ বিজারক, কিটোন সমূহ বিজারক নয়। জি সময় আর নেই, পরবর্তী ক্লাসে জয়েন করো। 48 বেজে গেছে, সরি।